বন্ধুরা, আমার নাম সোনালি। বয়স আনুমানিক ৩৭ বৎসর। আমি বিধবা, ২ সন্তানের জননী। আমার দুটিই কন্যা সন্তান। আমি এক পল্লীবধূ। ১৫ বছরে আমার বিবাহ হয় এবং পরবছরেই আমি এক কন্যা সন্তানের মা হই। তার ৩ বছর পরে আবার কন্যা সন্তান হয়। এরপর স্বামী আর সন্তান না হবার সিদ্ধান্ত নেন। আমার বড় কন্যার বয়স যখন ১৬, তখন আমার স্বামীর মৃত্যু হয়। তখন ২টি কন্যাকে নিয়ে আমি খুবই বিপাকে পড়িলাম। তবে ভরসা ছিল যে আমার জমি জায়গা ছিল প্রচুর। তবুও আমি সব সামলালেও নিজেকে সামলাতে খুব কষ্ট হতো। আমার চেহারাও ছিল অনেক সুন্দর, আর স্বামীর কাছে সুখ ভালোই পেয়েছিলাম। স্বামী মারা যাবার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন অনেকেই নানা ছলে সাহায্য করিবার নিমিত্তে আমাকে সাপোর্ট দান করিবার চেষ্টা করিলেও আমি প্রত্যেককেই নিরাশ করি। তাহারা আমার রুক্ষ ব্যবহারে কাটিয়া পড়ে। আমি নিজে সুপাত্র দেখিয়া আমার বড় কন্যাকে ১৬ বছর বয়সেই পাত্রস্থ করিলাম। কন্যাটি বড়ই বাড়ন্ত ছিল। জামাতার বয়স বৎসর ২৭ হইবে। ফর্সা লম্বা চেহারা, মিষ্টি লাজুক ব্যবহার। দেখিতে দেখিতে ২ বছর কাটিয়া গেল। মেয়েও খুব সুখী। তবুও আমার মনেও কি দিত মেয়েকে জিজ্ঞাসা করিতে যে সে কেমন আছে। অনেক কিছু ভাবতে ভাবতে একদিন বলিয়া ফেলিলাম কথাটি। শুনিয়া মেয়ে লজ্জায় পড়িল। তারপর অনেক সময় নিয়ে বলিল, মা বলিব কি, তোমার জামাইয়ের সব ভালো, খুব ভালো লোক। কিন্তু ঘুমানোর সময় হলেই আমার খুব ভয় করে। কেন কেন ভয় কি? সব মেয়েই তো স্বামীর সাথে ঘুমায়। আসলে ওরটা বলিয়া মেয়ে চুপ করিয়া গেল। তোর মনে হয়েছে ওরকম? আমি উড়িয়ে দিই কথাটা। না মা, তুমি তো দেখনি, আমি দেখেছি। মেয়ের কথায় আমি হেসে উঠলেও আমার কেমন যেন বেশ অবাক লাগল। যা কি যে বলিস। তারপর আমার চিন্তা হয়, মেয়ে যা বল তাহা কি সত্যি? আর সত্যি না হবেই বা কি করিয়া? মেয়ে তো আমার ছোট নয়। দেখিতে দেখিতে ৩ বৎসর কাটিয়া গেল। জামাতাকে আমি উনি বলিব। যদিও আমার থেকে ছোট, তবুও আমি ওনাকে উনি বলিতে ভালো লাগে, তাই উনি বলিব। জামাতার সঙ্গে নতুন বুকে মামা মামি সহ্য করিতে না পারায় নিত্য অশান্তি চলিতে থাকে। এমনকি ছোটখাটো ব্যাপারেও ঝগড়া হইতে থাকায় জামাতা বাবাজি ঘর ভাড়া লইবার কথা চিন্তা করেন। আমাকে সে কথা শোনাইতেই আমি উহাদের আমার পাশের খালি ঘরটায় বসবাস করিতে কহি। প্রথমে উনি রাজি হননি। শেষে মেয়ের কথায় উনি রাজি হইলেন। ওরা ১ বৎসর পরে আমার গৃহে থাকিতে লাগিল। এবার আমার সুবিধা হইল। উনি জমিজমা দেখাশোনা করিতে থাকিলেন। আমার মেয়েও মা হতে চলেছে। আমি মাঝের ঘরে থাকিতাম। এক পাশে মেয়েজামাই, অন্য পাশে ছোট কন্যা। কিছুদিন কাটিবার পর এক রাত্রে পাশের ঘর হইতে শব্দ কানে আসিল। এই শব্দ আমার কাছে অনেক পরিচিত। এইভাবে প্রায় প্রত্যহই এই শব্দ শুনিতে থাকি। এইভাবে কিছুদিন চলিবার পর একদিন মনে হইল আমাকে এই রহস্যের উদ্ঘাটন করিতেই হইবে। দরজা খুলিয়া দিয়া ওদের জানালায় দাঁড়ালাম। জানালা খোলাই ছিল, উপরের পাল্লা দুটি। দেখি ঘর আধো অন্ধকার। ওই ঘরে একটি ছোট ০ ওয়াটের বাল্ব ছিল, তাহাই জ্বলিতেছে। ওদের অদ্ভুত আচরণ দেখে আমি অবাক হইয়া গেলাম। কিছুক্ষণ পর আমি চলিয়া আসি, কিন্তু নিজেকে ঠিক রাখিতে পারছিলাম না। যাহাই হোক, কিছুদিন পরে মেয়েকে হাসপাতালে পাঠাইলাম, সঙ্গে আমিও গেলাম। তখন সন্ধ্যা হয়। সারারাত অনেক চেষ্টার পরেও আমার কন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। হাসপাতালে আধুনিক ব্যবস্থা ও উপযুক্ত চিকিৎসক থাকিলে বোধহয় এইরূপ হইত না। সব কাজ মিটিবার পর ৪ মাস অতিক্রান্ত হইলেও উনি কেমন উদাসীন হইয়া থাকিতেন। আমি সবই বুঝিতাম। আমারও কম শোক লাগে নাই। ধীরে ধীরে ১ বৎসর অতিক্রান্ত হইল। আমার ছোট কন্যাটিও বেশ বড় হইয়া উঠিয়াছে। আমি ওনাকে ছোট কন্যার বিবাহের কথা কহিলাম, যাতে উনি ভালো পাত্র দেখেন। উনি শুনিয়া কেমন একটু চমকাইয়া কহিলেন, ঠিক আছে মা, দেখব। তেমন ছেলে যদি পাই। উনি লাজুক ছিলেন, আমার সম্মুখে উন্নত মস্তকে কথা পর্যন্ত কহিতেন না। ছোট মেয়ের বিবাহের ব্যাপারে তাগাদা করিতাম আর উনি বলিতেন, আচ্ছা, দেখছি, ইত্যাদি। জামাইবাবু ওকে নিয়ে বেড়াইতে, সিনেমা দেখিতে যাইত। কিছুদিন পর এক রাত্রে আমার ঘুম ভাঙ্গিতে ছোট কন্যার ঘর থেকে পুরুষ কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া উঠিয়া বাহির হইলাম। আমাদের বাড়ি উঁচু পাঁচিল দ্বারা ঘেরা। বাড়ির মধ্যেই কল, তবে কল ঘেরা নয়। দেখি শিলার ঘরের দরজা প্রায় খোলা, একটু ভেজানো আছে। ঘেরা বাড়ি বলে বোধহয় ওরা নির্ভাবনায় দরজাও দেয়নি। দেখি ঘরে উনি রয়েছেন, সাথে আমার কন্যা। ঘরে জোর আলো জ্বলছে।
আমি ওনাকে লাজুক বলিয়াই জানিতাম, কিন্তু উনি যে এতটা অদ্ভুত জানিতাম না। তাছাড়া ওদের যা সহজ কথাবার্তা আর ব্যবহার, বুঝিলাম এই ভালোবাসা উহাদের আজ নতুন নয়। একবার মনে হয় উহাদের কিছু কথা শুনিয়া দিই, শেষ পর্যন্ত চুপচাপ থাকাই শ্রেয় মনে করি। এরপর আমি সিদ্ধান্ত লই, শিলার দ্রুত বিবাহের ব্যবস্থা করিতে হইবে। 1 মাসের মধ্যে আমি ওনার অন্তে এবং কন্যারও অন্তে কন্যার বিবাহ ঠিক করিয়া ফেলিলাম। পাত্রের রং একটু শ্যামলা, তবে বয়স কম, খুব জোর 21 বৎসর। তবে থাকে শহরে, ইলেকট্রিকের দোকান আছে। বিবাহের পর ওখানেই বধূকে লইয়া যাইবে। তবুও বিবাহ হইল, আমার খরচ একটু বেশিই হইল। 2 মাস পর উহারা শহর চলিয়া যাই। ওনার ভীষণ মন খারাপ দেখিলাম, কিন্তু আমি মনে মনে খুশি। এইবার বাড়িতে কেবল আমরা 2 জন, উনি আর আমি। সত্য বলিতে কি, বিধবা হইবার পর আমি যে নিজেকে আড়াল করিয়া ফেলিয়াছিলাম, তাহা এবার দারুণভাবে মাথা চাড়া দিয়া উঠিয়াছিল। ওনাকে দেখিলেই আমার কেমন যেন ভালো লাগিত। বাড়িতে ছিলাম মাত্র 2 জনে, তাই আস্তে আস্তে কথাবার্তা বেশিই হইতে থাকিল। এমতাবস্থায় ওনার জ্বর হইল। সে সময় 15 দিন আমি ওনার সেবা করিলাম। তাহার পর উনি সারিয়া উঠিয়া একদম স্বাভাবিক হইয়া গেলেন। যে কোনো দরকারে অদরকারে কথা কহিতেন। আমি কহিয়া দিই যে আমাকে আপনি নয়, তুমি কহিয়া সম্বোধন করিতে। উনি তাই করিতেন। আমিও ওনাকে তুমি কহিয়া সম্বোধন করিতাম। এমনিতেই দেখিতাম উনি আমার পানে ঘন ঘন তাকাইতেন। এইবার ওনার সম্মুখ দিয়া চলি। চলিতে ফিরিতে উনি তাকিয়ে থাকেন। কয়েকদিন পরে বুঝিলাম উনি আমার প্রতি ভালো হইয়াছেন। মনে মনে খুশিই হইলাম। কিছুদিন পর উনি একদিন বলিয়াই দিলেন, নিজের যত্ন তো এখনও ভালো রাখেন মা। আমি বলি, বুড়ি হলাম, তুমি হলে নিজের লোক, তাই মন রেখে এসব বলছ। আমি হাসি। না মা, সত্যি। সেদিনের মতো কথা শেষ হয়। দেখিতে দেখিতে পূজা আসিল, দুর্গাপূজা। ছোট মেয়ে জানাইল সে আসিতে পারিবে না। তাই তার আর জামাইয়ের কাপড় কিনিয়া পাঠাইলেন উনি। তারপর উনি গেলেন আমাদের বাজার করিতে। নিজের জন্য প্যান্ট শার্ট আর আমার জন্য শাড়ি, সঙ্গে আরও অনেক কিছু দেখিয়া আমি চমকিত হই। উনি কাছেই ছিলেন। বলি, এ কি বাবা, এটা কাহার জন্য? কেন মা? আপনার জন্য, বলিয়া উনি মুচকি হাসিলেন। মেয়ে নেই বলিয়া তোমার ভীষণ কষ্ট হয় না বাবা? আমি কহি, কিসের কষ্ট মা, আপনি তো আছেন। আপনি যা করছেন, কে করে? উনি বলিলেন। এবার আমি আসল কথায় যাই, কহি না মানে রাত্রিবেলার কষ্ট। বলিয়া হাসিয়া চুপ করিলাম। ওটা বটে, কিন্তু কি করব বলুন? উনি দীর্ঘশ্বাস ফেলেন। আমিও তাহাই ভাবি বাবা। আস্তে আস্তে নিজের ঘরে চলিয়া গেলেন। কিন্তু আমি বুঝি, আজ যাহা রকম কথা কহিয়াছি আর শেষে যাহা শুনিয়েছি, উনি ভুলিতে পারিবেন না। পরদিন 2 জনেই স্বাভাবিক হইয়া গেলাম। এইভাবে পূজা আসিয়া গেল। নবমীর দিন আমি ওনাকে কহিলাম, ঠাকুর দেখিতে যাব। 2 জনে যাইলাম, প্রায় রাত্রি 11টায় হাঁটিয়া ফিরিতে থাকিলাম। ওনার হস্তে টর্চু, বেশ অন্ধকার রাস্তা। আমি ওনার কহি, আজ কেমন লাগছিল বাবা আমায়? দারুণ সুন্দর মা, উনি বলিলেন। তাই বুঝি? সত্যি? হ্যাঁ মা, সত্যি। বাড়ি ফিরিবার কিছু পর ওনাকে বলি, টর্চটি দাও তো বাবা, বাইরে যাব। কোথায় যাবেন মা? এই একটু বাথরুমে যাব। মেঘ করেছে খুব, বৃষ্টি বইছে, তাই টর্চটা না না, এই বৃষ্টির রাত, গেলে তো সেই দূরে মাঠে যেতে হবে। না না, তার চেয়ে চলুন, আমিও যাচ্ছি। উনি বলেন। এই কথায় আমি ভীষণ খুশি হই। বলি, তুমি যাবে? যদি কেউ চলে আসে? আরে না না, বৃষ্টি আসছে। যে যার ঘরে ঢুকে পড়েছে। বলিয়া উনি টর্চ লইয়া আসেন ঘর হইতে। বলেন, একিমা চলুন, দাঁড়াচ্ছেন কেন? হ্যাঁ চলো। বলিয়া 2 জনে সদরের বাহিরে বাহির হইলাম। আকাশে কালো মেঘ, হাওয়া বহিতেছে। মা, দূরে মাঠে গিয়ে কাজ নাই, তার চেয়ে এই পাশে থাকুন। উনি বলেন। আমার বাড়ি হইতে সীমানা ছাড়িয়ে একটু দূরে আমার জায়গাতেই 2টি খড়ের গাদা আছে। জামাই সেই 2টিই দেখাল। আমি ভাবি তাহা মন্দ নয়, এইখানেই থাকি। জলও পড়িতেছে। 2টি গাদার মধ্যে দূরত্ব 2 হাত মতো, মধ্যেটা ঝুপসি মতো গলি। আমি গিয়ে ওর মধ্যে থাকি। জামাতা বাবাজি মানে উনি হাত 15 দূরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ জল বেশ জোরে আসিল। আমি তখন কহিলাম, বাবা, তুমি গাদার ছাউনির তলায় এসে দাঁড়াও, নইলে ভিজবে যে। উনি শুনিয়া আগাইয়া আসিলেন। একটু পর হঠাৎ বৃষ্টি জোরে পড়িতেছে এবং আমরা 2 জনেই ভিজিতেছি।
দুইজনে ঘরে ঢুকিয়া উনি সদরে খিল দিলেন। উনি ওনার ঘরে গিয়া জানালা বন্ধ করিলেন, শুনিতে পাইলাম। অবশ্য জলও খুব জোরে আসিয়াছে। আমি ঘরে ঢুকিলাম। ঘরে ঢুকিয়া খিল তুলিলাম। উনি হাসিলেন। ঘরে উজ্জ্বল আলো। আমি ওনার সম্মুখে গিয়া দাঁড়াইলাম। বাহিরে প্রবল ঝড় বৃষ্টি হইতেছে। উনি খুশি হইয়া কল্পনার ঝড় তুলিলেন। মনে মনে ভাবি, উপরওয়ালা বুঝি আমার কষ্ট দূর করতে জামাইকে আমার কাছে পাঠিয়েছেন। অন্ধকার রাত্রি, ঘেরা বাড়ি, কোনো ভয় নেই, তখন বৃষ্টি হইতেছে। ছাতা মাথায় দুইজনে শান্ত মনে মুখ হাত ধুয়ে আবার ঘরে ঢুকিলাম। তুমি আর আমাকে আপনি নয়, এবার থেকে তুমি বলবে। তুমি বাইরে আমাকে মা বলবে আর রাতেও মা বলবে, কারণ তোমার মুখে মা ডাক শুনলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে মা, বলে দুইজনে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। গরমের ছুটির কারণে আমি বাড়িতেই ছিলাম। বাবারও ব্যবসায়িক কাজকর্ম না থাকায় বাসায় ছিল। বাবা মা আর আমি মিলে বেশ সুন্দরভাবেই ছুটি উপভোগ করছিলাম। আমাদের বাড়ির পাশেই সমুদ্র এবং একটা ছোট বিচ আছে। আমাদের প্রপার্টির ভিতরে পড়ায় সেই বিচে বাইরের মানুষ আসতে পারে না। তাছাড়া আমাদের বাড়ির আশেপাশে লোকজনের বসবাসও কম। মূল শহর থেকে আমাদের বাড়ি 2 মাইল দূরে। প্রায় প্রতিদিন বিকেলেই আমরা পরিবারের সবাই মিলে বিচে যেতাম। প্রথমেই বলেছি, আমার মা একজন পর্দাশীল মহিলা। তাই বিচে গেলেও মা শালীন পোশাক পরতেন। তবে যতই শালীন পোশাক পরুক, মার সৌন্দর্য ঠিকই বাইরে প্রকাশ পেত। গত কিছুদিন যাবত আমার মাঝেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কিন্তু মাকে যতবারই দেখতাম ততবারই আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। একদিন বাবা, আমি আর মা বিচে গিয়েছিলাম। মা লম্বা টি-শার্ট এবং ঢিলে জিন্স পরেছিল। মা আর বাবা একসাথে বসেছিল। হঠাৎ বাবার ফোনে একটা কল এলো। বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মা বেশ উদাস হয়ে গেল। আমরা বাসায় চলে এলাম। মা আর আমি বাগানে গেলাম। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। মাকে বললাম, আজ তাকে বেশ সুন্দর লাগছে। আমি আমার রুমে চলে এলাম। আমার রুম থেকে বাগান দেখা যায়। জানালা দিয়ে মাকে দেখা যাচ্ছিল। মা বাগানের চেয়ারে 2 হাত পা ছড়িয়ে দিয়ে শুয়েছিল। হয়তো মায়ের অজান্তে কিংবা অসাবধানতার কারণে সামনের ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি আর থাকতে না পেরে বাচ্চাঘরের কাজ সেরে আসলাম। এটা প্রথমবার নয়, এর আগে বহুবার আমি এটা করেছি। কিন্তু মাকে দেখে এই প্রথম। আমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি রান্না ঘরে গেলাম এবং লেবুর শরবত বানালাম এবং বাবার ঘুমের ঔষধ মিশিয়ে মাকে দিলাম। মা শরবত খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল। আমি মাকে বেশ কয়েকবার ডাক দিলাম। মা কোনো সাড়াশব্দ করল না। আমি মায়ের সামনে হাত রাখলাম। আমার ভেতরে তখনও একটা ভয় কাজ করছিল। মা একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, কিছুটা দূরে চলে গেলাম। রাতে খাওয়া শেষে মাকে ঘুমের ঔষধ মিশিয়ে 1 কাপ কফি বানিয়ে দিলাম। কফি খেয়ে মা গুড নাইট বলে সোজা বেডরুমে চলে গেল। মাকে ওষুধ খাইয়ে সেবা করছি প্রায় 5 মাস, এরই মাঝে মায়ের শারীরিক পরিবর্তন দেখা দিয়েছে। মাকে দেখে বোঝা যাচ্ছিল মা কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। আব্বু ব্যবসায়ের কাজে বিভিন্ন জায়গায় চলে যায়, বুড়ো বয়সে মাকে তেমন একটা সময় দেয় না বললেই চলে। সে কারণেই হয়তো মার চিন্তাটা আরও বেশি হচ্ছে। গত মাসে আব্বু ব্যবসায়ের কাজে এরিজোনা গিয়েছে। ফিরবে 15 দিন পরে। বাসায় আমি আর মা। রাতে খাওয়া দাওয়া শেষে মা তার রুমে চলে গেল। মা ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি মার রুমে গেলাম। মা গভীর ঘুমে মগ্ন। আমি মার পাশে বসলাম। মা একটু বিরক্তি ভরা চেহারা নিয়ে আমার দিকে তাকালো। এই সন্তান যখন তুই এনেছিস, তাহলে এখন এর যত্ন কেন নিতে পারিস না? আমি তখনও তো হয়েই আছি। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগে মা এসব বলতে শুরু করল। আমি তখন জানতে চাইলাম, মা যখন এসব জানেই তাহলে আগে কেন এসব বলেনি, অথবা এসবে বাধা কেন দেয়নি? আমার কাছ থেকে যে সেবা সুখটা পেয়েছিল, ওইরক সুখ কখনোই বাবার কাছ থেকে পায়নি। আমি তখন মার সামনে হাত রেখে বলি, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না আমাদের সন্তানের ক্ষতি হবে। তখন মা আমার হাতের উপরে হাত রেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে সব বলে দিব। তবে কথা যাও, আমাদের সম্পর্কের কথা কাউকে জানতে দিবে না। তখন আমি মায়ের হাতটা শক্ত করে ধরে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কথা দিলাম, এই গোপন সত্য কেউ জানবে না। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে যাই। সকালে ঘুম থেকে দেরিতে উঠাটা আমার অভ্যাস।
ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করে বাগানে ফুটবল নিয়ে ৩০ মিনিটের মতো দৌড়াদৌড়ি করে থাকি। সকালে জিম করে সোফায় বসে টিভি দেখছিলাম। মা তখন কিচেনে রান্না করছে। আয়নাতে দেখলাম মা জলপাই রঙের সেলোয়ার কামিজ পরেছে। আমি উঠে মার কাছে গেলাম, মাকে কাজে সাহায্য করতে লাগলাম। রান্না শেষে খাবার টেবিলে খেতে বসলাম। খাবার খেতে পারছিলাম না, মায়ের দিকেই তাকিয়ে রইলাম। মা আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জানতে চাইল কি হয়েছে। আমি সাহস করে বলে দিলাম মাকে দেখে আমার অন্য কিছু খেতে ইচ্ছে হচ্ছে। তখন মা জানতে চাইল কি খেতে ইচ্ছে করছে। আরও একটু সাহস করে মাকে বলে দিলাম। আমার কথা শুনে মা কিছুটা চুপ করে রইল। এরপর উঠে দাঁড়িয়ে সোজা চলে গেল, সোফায় বসল। আমিও খাওয়ার টেবিল ছেড়ে আমার প্রিয় খাবারে মুখ দিতে চলে গেলাম। মা একটু আমার দিকে তাকালো, সোজা আমার খাবারে মুখে দিল। প্রথমবারের মতো মা আমার খাবার খাচ্ছে। আব্বু বাড়িতে আছে, মার বাচ্চা প্রসব হয়েছে। কাছেরই একটা ক্লিনিকে মার সুস্থ স্বাভাবিক একটা ছেলে হয়েছে। বাবা তার ছোট ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, প্রায়ই বলেন ছোট ছেলে তার বড় ছেলের হুবহু চেহারা নিয়ে জন্মেছে। সকাল বিকাল বাবা মায়ের পাশে পাশে থাকে। আমি মাকে একা পাচ্ছিলামই না। তখন আমি বিকল্প পথ ধরলাম। বাবা বিকেলে জগিং করে বাসায় ফিরেই মার সাথে বসে রইল। আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে গেলাম, আব্বুর কফিতে মিশিয়ে দিলাম ঘুমের ঔষধ। ব্যাস, কাজ হয়ে গেল। বাবা খুশি মনে কফি খাওয়ার মিনিট 5 মাঝেই ঘুমিয়ে পড়ল। মার বুঝতে বাকি রইল না বাবা কেন হঠাৎ ঘুমিয়েছে। বাবা ঘুমানোর পরেই আমি মার সামনে সম্পূর্ণ হয়ে হাজির হয়ে গেলাম। লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে আমি মার কাছে নাচতে নাচতে গেলাম। মা আমার পাগলামি দেখে অট্টহাসিতে মেতে উঠল। সমুদ্রের ঢেউ এসে আমাদের ধাক্কা দিচ্ছিল, মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল। সমুদ্রের গভীর জলে সূর্য ধীরে ধীরে ডুবে যাবার প্রস্তুতি নিতে শুরু করল। মা হঠাৎ সমুদ্রের পাড়ের দিকে যেতে লাগল। আমি জানতে চাইলাম কি হয়েছে। তখন মা জানালো বাসায় বাবা আছে, তার ঘুম ভাঙলে যদি সে আমাদের এমনভাবে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। মার কথাটির যুক্তি রয়েছে, বাবার ঘুম ভাঙলে বিপদ হবে, সেটাই স্বাভাবিক। আমিও মার সাথে সাথে বাড়ি চলে এলাম। বাসায় ঢুকে দেখলাম বাবা নেই। মা ভয়ে ভয়ে দোতলায় ওদের রুমে গেল। জামাকাপড় পরল, হিজাব এবং বোরকা পরে মা আবার পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। আমিও মার পিছু পিছু বেরিয়ে এলাম। মা ঘুরে বাগানে গিয়ে দেখল বাবা বাগানে বাবুকে নিয়ে বসে আছে। মা আব্বুকে ডাক দিল। আব্বু কিছুটা রাগী চোখে তাকালো। তখন মনে হলো মা কি করছে তার কিছুই তিনি জানেন না। আব্বু মার একা বাইরে যাবার কারণ জানতে চাইলে মা বলে উঠল পাশে একটা বাড়িতে ধর্মকর্ম নিয়ে হচ্ছিল, আমাকে নিয়ে মা সেখানেই গিয়েছে। সত্যিই তো, এত সুন্দর ধর্ম আর কে শেখাতো আমায়। আমাদের বাবুর এখন 1.5 মাস বয়স, বাবা ব্যবসায়িক কাজে ছোটাছুটি শুরু করে দিয়েছে আবার। বাসায় মা, আমি আর আমাদের সন্তান। স্কুল খোলা, আমি স্কুলে গেলে মা বাসায় একা থাকে। সে সময়টাতে মা বিভিন্ন ধর্মীয় কাজ করে। আগে মা রাতে নামাজ পড়ত, প্রায় ভোর রাতে কোরআন তিলাওয়াত করত। বর্তমানেও করে। বাবু হবার পর বাবুর প্রচুর অসুখ হয়েছিল, এরপর থেকে মা প্রায় রোজা রাখেন। বিশেষ করে যে দিনগুলোতে আমি স্কুলে যাই, স্কুল থেকে ফুটবল প্র্যাকটিসে এবং নাচের ক্লাসে যাই, ওই দিনগুলোতে মা রোজা রাখেন। আমাদের দুজনের প্রতি দুজনের কোনো অনাগ্রহ তৈরি হয় না, অতৃপ্তি আসে না। হ্যালোইন কাছে চলে এসেছে, কয়েকদিনে পরেই হবে হ্যালোইন। অন্য সময় আমাদের বাড়িতে হ্যালোইন হতো না, মা দিত না। আমি বন্ধুদের সাথে হ্যালোইন করতাম। তবে এবার মাকে রাজি করিয়েছি, শুধু রাজি না, মাকে ঘিরেই হবে আমার এবারের হ্যালোইন। মূলত হ্যালোইনের বিষয়টা মাথায় আসে মায়ের সেবা করার সময়। তখন মাকে বিভিন্নভাবে বুঝিয়ে রাজি করেছিলাম। হ্যালোইনের জন্য স্কুল বন্ধ দিয়ে দিল, বাড়তি পাওনা হিসেবে পেলাম বাবার কাজের চাপ থাকায় বাবা বাড়ি থাকছে না। আমি আর মা হ্যালোইনের জন্য কেনাকাটা করতে গেলাম। মার জন্য আমি একটা ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউম কিনলাম। আমার জন্য মা একটা ডেভিল কস্টিউম কিনল। আমাদের বাবুর প্রথম হ্যালোইন, ওর জন্য কস্টিউম কেনা হলো। হ্যালোইনের রাতে আমাদের বাড়ি হ্যালোইনের সাজে সাজানো হলো। আমরা কস্টিউম পরে রেডি হয়ে গেলাম। মাকে মেকআপ করার পর ক্যাট গার্ল এঞ্জেল কস্টিউমে সত্যি সত্যিই পরীর মতো লাগছিল। প্রথমবারের মতো আমরা রোল প্লে করব। মার রোল ছিল এক সুন্দরী পরীর, সে তার সন্তানকে নিয়ে স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে আসবে। পরিকল্পনা মতো মা আমাদের বাবুকে নিয়ে বাগানে হাঁটছিল। বেশি পরিশ্রম করার ফলে মার রুমে ঘুমিয়েছিলাম। ভোরে মা নামাজ পড়ে তাই অ্যালার্ম বাজে। অ্যালার্মের আওয়াজে আমারও ঘুম ভেঙে গেল।
তবে বিছানা থেকে উঠলাম না, শুয়ে শুয়ে মার দিকে তাকিয়ে রইলাম। মা হাতে পায়ে মোজা, সেলোয়ার কামিজ ও হিজাব পরে নামাজ পড়ছিল। নামাজ শেষে মা যখন সব গুছিয়ে রাখতে হাঁটছিল তখন খেয়াল করলাম মা কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বিছানা ছেড়ে মাকে ধরলাম, জানতে চাইলাম কি হয়েছে। আব্বুর ব্যবসায়িক কাজ শেষ, বাসায় ফিরে এসেছে। বেশ কয়েকদিন থাকবে বাড়িতে। বাবার শরীরটা বেশি ভালো না, তাই বাবাকে ঘুমের ঔষধ দিতে মা না করে দিয়েছে, ফলে বাবা বাড়ি থাকলে মার হাতেরও দেখা পাই না। মা একদম আপাদমস্তক পর্দা করে বাসায় ঘুরে বেড়াত। রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পরেই মা আমার রুমে এলো। আমি স্কুলের অ্যাসাইনমেন্ট করছিলাম, তাই জেগেই ছিলাম। মা আমার রুমে এসে দরজায় টোকা দিল, আমি মার দিতে তাকাতেই মা আমার কাছে চলে এলো। এরপর সময় নষ্ট না করে নতুন পড়া শুরু করলাম। কতটা সময় গেল আমরা জানি না, তবে আব্বুর ধাক্কায় আমার হুঁশ ফিরে। চোখ মেলে তাকিয়ে দেখি আব্বু আমাদের বাবুকে কোলে নিয়ে রাগী রাগী চেহারায় অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত যেতেই আব্বু দুজনকে বাসা থেকে বেরিয়ে যাবার জন্য আদেশ দিল। মিনিট 15 পরে বাবা একটা সুটকেস নিয়ে এলো। মাঝরাতে আমি, মা আর আমাদের নবজাত শিশু রাস্তায় এসে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রাতে আমরা একটা হোটেলে উঠি, সারা রাত মা কান্না করে। পরদিন আমরা চলে যাই মার বেস্ট ফ্রেন্ডের জুলি আন্টির বাসায়। সেখানে মা আন্টিকে রাতের ঘটনার কিছুই বলেন নাই। আন্টিকে মা বলল কিছুদিন বেড়াবে। আন্টিও সানন্দে আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আন্টির বাসাটি বেশি বড় নয়। উনি একা মানুষ, 3 রুমের ফ্ল্যাট বাসায় থাকেন। আমাদের একদম কোণার রুমে থাকতে দিলেন। রুমে বাথরুম, জানালার বেলকনি সব আছে। রুমে ঢুকে আমি ফ্রেশ হয়ে একটা শর্টস আর টি শার্ট পরে বিছানায় শুয়ে পড়লাম। মা আজকে বেশ স্বাভাবিক। আমি বিছানায় শোবার পর মা বাচ্চাঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মা বিছানায় শুয়ে পড়ার কয়েক মিনিট পরেই ঘুমিয়ে পড়ল। গত রাতে ঘুম হয়নি, তাই হয়তো মা কাহিল ছিল। ঘুম ঘুম চোখ মেলে তাকাতেই দেখি মা। আন্টির বাসাতে আমাদের দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু প্রায় 1 সপ্তাহ যাবত আন্টির বাসায় থাকার পরেও বাবা আমাদের সাথে কোনো যোগাযোগ করল না। আন্টির বাসাতে আরও কিছুদিন থাকাটা আমাদের কাছে বেশ লজ্জাজনক মনে হলো। তখন মা আমাকে নিয়ে লস এঞ্জেলস এর কাছে সান্তা মিরিয়াতে আমার নানার বাসায় চলে যাবার কথা বলে। যেমন কথা তেমনি কাজ হলো। রাতে আমি আর মা একটা গাড়ি ভাড়া করে সান্তা মারিয়াতে চলে গেলাম। নানার নানি মারা যাবার পর থেকে বাসা খালিই ছিল। মাঝে মাঝে আমরা বেড়াতে আসতাম এখানে। লোকজন থাকে না, তাই আমি আর মাই এখানকার একমাত্র বাসিন্দা। নানা নানি বেশ যত্ন করে ও রুচি নিয়েই বাসা বানিয়েছে। বাসার সামনে সুইমিং পুল, বাগান সবই আছে। আমরা প্রায় ভোরে নানার বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকে মা দ্রুত জামাকাপড় পাল্টে নামাজ পড়বার ঘরে চলে গেল। নামাজ শেষে মা নানা নানির রুমে চলে গেল। মা বাবার কথা মনে করে মা কিছুটা মন মরা হয়েই বসে রইল। আমার মার জন্ম এখানে। আমি মার পাশে গিয়ে বসলাম। আস্তে করে মাকে বললাম, এই ঘরেই তোমার বাবা মা থাকত। আজ থেকে এখানে আমরা থাকব। মা আমার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসল। এরপর আমি নানা নানির ওয়ার্ড্রোব থেকে নানার জামা কাপড় বের করে নিচে পড়লাম, নানির শাড়ি বের করে মাকে দিলাম পরতে। মা জানতে চাইল কি হবে আসবে। আমি তখন বললাম, আমাদের মাঝে আজ তোমার বাবা মা ফিরে আসবে। আমি নানার মতো করে মাকে নানির নাম ধরে ডাকলাম। মাও নানির মতো করে উত্তর দিল। 2 বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে। মায়ের অনুপস্থিতিতে আমরা 2 বোনই ছিলাম বাড়িতে। বাবা প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন। এতদিন পর যখন আমি বাড়ি এলাম তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম। তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া, 2 বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি। আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না, দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত। তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যাস। কিছুদিন আগে বাবার ফোন পেয়ে এই সিদ্ধান্ত নিলাম, বাবা জানালেন তিনি মদ ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখে এবং ছোট বোন তানিয়ার সাথে দেখা করার ইচ্ছা হল। তানিয়া আগে হোস্টেলে ছিল, এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র 2-3 মাস হল বাড়ি ফিরেছে।
বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন। তানিয়া দেখা করতে এলো। তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। তানিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যা দেখে আমি বিস্মিত হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে, বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন। সেদিন দাদু, বাবার বন্ধুর বাবা, আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ। বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আসতেন, বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন, তখন তার মদ্যপ অবস্থায় দেখে আমি বিস্মিত হলাম। দাদু বললেন, মেয়ে, তোমার বাবার খেয়াল রেখো। তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে 2 বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? এসেছ তো মাত্র 1 দিন হয়েছে। আমি জবাব দিলাম, আপনি যদি মদ না ছাড়েন, তাহলে আমি আর এখানে থাকব না, তানিয়াকেও নিয়ে যাচ্ছি। আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন। তানিয়া বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে তানিয়া আমাদের জীবনে আসে। আমি তানিয়াকে সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। 1-2 দিন পর আমি তানিয়াকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি তানিয়াকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল। তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম। ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন। বাবা তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার তানিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তবে বাবার কথায় তানিয়া কোনো প্রতিক্রিয়া ছিল না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর তানিয়া এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি তানিয়া কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। তানিয়া রাতে কাঁদছে। প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগল। সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তানিয়া, কি হয়েছে? তুমি কেন কাঁদছ? সে বলল, কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমারও ঘুম চলে গেল। কিছুক্ষণ আমি নৈশ বাতির আলো বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পড়ল তানিয়ার দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হল বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল। বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম তানিয়া সবসময় ঢিলেঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলেছে। তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মাত্র 17 বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো, তা ভেবে আমি অবাক হলাম। কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করলাম তানিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে। সবাই এক কথায় জানালো যে তানিয়া মোটেও সে ধরনের মেয়ে নয়। সে কখনোই দায়িত্বহীন ছিল না। তবে সমস্যা কোথায় তা আমার বুঝতে হবে। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি বাবা ঘরে এসে তানিয়াকে নিয়ে বাইরে চলে গেলেন। আমি সবকিছু চোখের আড়াল থেকে দেখছিলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। অনেকটা সময় পার হয়ে গেল, তানিয়া তখনও ঘরে ফিরছিল না। অবশেষে যখন সে ফিরে এলো, আমি খেয়াল করলাম তার হাঁটা স্বাভাবিক নয়, সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে। পরের দিন দুপুরে যখন তানিয়ার কলেজ থেকে বাড়ি ফিরল, তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে? সে বলল, বাবা ক্ষুধার্ত ছিলেন, তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম। তানিয়ার এই ব্যাখ্যা আমার ঠিক মনে হল না। তখন আমি সরাসরি তানিয়াকে জিজ্ঞেস করলাম, তানিয়া, তুমি বাবাকে কেমন মনে করো? তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন বা তোমার বয়সের তুলনায় বাসার ভারী কোনো কাজ করতে বলেন? তানিয়া দ্রুত বলল, না না, বাবা তো আমার খুব যত্ন নেন। তারপর সে নিজের ঘরে চলে গেল। আমার বাবা এখনও বেশ তরুণ দেখতে ছিলেন। তার বয়স এখনও 50ও পেরোয়নি। আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং তানিয়াকেও সঙ্গে ডেকে নেন।
কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছিলাম না। একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন। তিনি তানিয়ার জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন। আমি তাকে জানালাম যে তানিয়া মাত্র ১৭ বছরের মেয়ে। তখন তিনি বললেন, প্রস্তাবটি খুব ভালো, ছেলে প্রতিষ্ঠিত। নন্দের কথায় আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম। যখন তারা তানিয়াকে দেখলেন, ছেলের মা বললেন, আপনার বোনের বয়স কি সত্যিই ১৭? দেখুন, এই মেয়ের শরীর এবং বয়সে বড় পার্থক্য রয়েছে। এমনকি ছেলের মা স্পষ্টই জানিয়ে দিলেন, কিন্তু ছেলের মা স্পষ্টভাবে বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন, কারণ তাদের মনে হয়েছে তানিয়ার শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি। আসলে আমাদের তেমন তাড়া ছিল না তার বিয়ের বিষয়ে, তবে নন্দের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম। আমি এই দেখার ব্যবস্থা এমন এক সময় করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না, এবং আমি তাকে কিছু জানাইনি। কিন্তু যখন বাবা জানতে পারলেন, তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন, তুমি কি পাগল হয়েছ? তানিয়া মাত্র ১৭ বছরের মেয়ে, আর তুমি তার জন্য এখনই প্রস্তাব আনছ? যদি এখানে থাকতে না পারো, তবে নিজের শ্বশুরবাড়িতে চলে যাও। বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম, কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখাশোনা ছিল, বিয়ে ঠিক করিনি। বাবার তানিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করছিল। যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি, তবে তাদের আচরণ আমাকে ক্রমশ সন্দেহজনক লাগতে শুরু করছিল। তানিয়াকে প্রায়ই বাবার পিছনে ঘুরতে দেখতাম। বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুরবাড়ি যেতে চাচ্ছিলাম না। দাদাজি, যিনি আমাদের বাড়ি থেকে ২টি বাড়ি পরে থাকতেন, আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন। তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে মেয়ের সাথে এমনভাবে কথা বলা উচিত নয়। কিন্তু বাবা কারও কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন। তার পেছনেই তানিয়া এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল, যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল। দাদাজি আমাকে বললেন, প্রিয়া, যদি তোর বাবার এই আচরণ পছন্দ না হয়, তুই নিশ্চিন্তে শ্বশুরবাড়ি চলে যা। আমি এখানে দুজনেরই খেয়াল রাখব। কোনো চিন্তা করিস না। দাদাজি খুব দায়িত্বশীল মানুষ ছিলেন এবং সবসময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন। ২ দিন পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে। সে বলল, প্রিয়া, আমি তোকে শুধু একটা পরামর্শই দিয়েছিলাম। ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল। তিনি বললেন, তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলেছে মেয়েটি বিয়ের আগেই শরীরের অদ্ভুত পরিবর্তন করেছে। আমার শ্বশুরবাড়িতেও তানিয়ার শারীরিক পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল। এরপর ননদ আমাকে বললেন, প্রিয়া, রাগ করো না। তবে এখনও তোমার হাতে সময় আছে। তুমি এখনই ভালো কোনো পরিবারের সাথে তানিয়ার বিয়ের ব্যবস্থা করো। কারণ তার বয়স বাড়লে শরীরের পরিবর্তন আরও বেশি হবে, তখন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। নন্দের কথা সত্যিই ছিল। আমি তার কাছ থেকে আরও ৪-৫টি প্রস্তাবের যোগাযোগ নম্বর নিলাম এবং সরাসরি আমার বাবার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে বাবাকে স্পষ্ট বললাম, আমি তানিয়ার জন্য সম্পর্ক দেখতে শুরু করেছি। বাবা এতে রেগে গেলেন, কিন্তু আমি তার রাগের পরোয়া করলাম না, কারণ আমি আমার বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। বাবা তর্ক করে বললেন, তানিয়ার বিয়ে হয়ে গেলেও আমি কিভাবে এই বাড়িতে একা থাকব? তোমার মা চলে যাওয়ার পর তানিয়া আমার জন্য মায়ের মতো হয়ে উঠেছে। বাবার কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আপনার স্ত্রীর মতো বলতে চান? মানে সে খুব যত্নশীল। তিনি সঙ্গে সঙ্গে কথা ঠিক করে বললেন, মানে সে আমার খুব খেয়াল রাখে। তার বিয়ের পর আমার দেখাশোনা কে করবে? আমি বাবাকে বললাম, আপনার পেনশন তো আসে। আপনি একজন সেবিকা রাখতে পারেন, যিনি ২৪ ঘণ্টা আপনার যত্ন নেবেন। আসলে বাবাকে বোঝানোর প্রয়োজন ছিল না, কারণ তানিয়া সবসময় আমার কথা শুনত। আমার দেখা ৪-৫টি সম্পর্কের মধ্যে একটি পরিবার তানিয়াকে পছন্দ করেছিল। সেই পরিবার আমাদের শহরেই ছিল এবং ছেলেটি একটি বড় কোম্পানিতে চাকরি করত। তানিয়ার ১৮ বছর হতে এখনও ৮ মাস বাকি ছিল, তবে আমি কাউকে কিছু না জানিয়ে সেই সম্পর্কটি ঠিক করে দিলাম এবং দ্রুত তার বিয়ে দিয়ে দিলাম। তানিয়ার বিয়ে হয়ে যাওয়ায় আমি আবার নিজের মনে শান্তি পেলাম। হ্যাঁ, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। বিয়ের প্রথম রাতের পরেই দ্বিতীয় দিনেই তানিয়া বাড়ি ফিরে এসেছিল। তার স্বামী রাগ করে তাকে বাড়িতে রেখে চলে গিয়েছিল, আর তানিয়াও কাঁদছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তানিয়া, মাত্র একদিনেই এমন কি ঘটল শ্বশুরবাড়িতে যে তোমার স্বামী এত রেগে গিয়ে তোমাকে এখানে রেখে দিল? তখন সে বলল, আমি ওর সাথে থাকতে পারব না। তানিয়া সঠিকভাবে কিছু বলতে চাইছিল না, তাই আমি তার স্বামী ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম কেন সে তানিয়াকে তার বাপের বাড়িতে রেখে দিল। তখন তার স্বামী বলল, তোমার তানিয়া প্রথম রাতেই কিছু অশোভন কথা বলেছে।
যখন আমি তার কাছে গিয়েছিলাম সে বলল, আমি তোমার সাথে মানিয়ে নিতে পারব না। আমি শুধুমাত্র আমার বাবার সাথে অভ্যস্ত। মাত্র ১৭ বছরের একটি মেয়ে এমন কিছু বলবে, তা শুনে আমার কাছে অদ্ভুত লেগেছে। এছাড়াও আমরা জেনেছি যে তানিয়া গত কয়েক মাস ধরে তার বাবার সাথে একা বাস করছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, সে তার আসল বাবা নন। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, কিন্তু আমি তাকে আমার বাড়িতে ফিরিয়ে নিতে পারব না। তানিয়া কেন এমন পাগলামি করল, কিছুই বুঝতে পারছিলাম না। নিজের মেয়েকে বিয়ের দ্বিতীয় দিনেই বাড়িতে ফিরে আসতে দেখে আশ্চর্যজনকভাবে তার বাবা একটুও চিন্তিত ছিল না। বরং তিনি অনেক খুশি ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি রাতে তানিয়াকে তার ঘরে ডাকতেন এবং বসাতেন। কিছুদিন পর আমার সামনেই তিনি তানিয়ার জন্য কিছু পোশাক কিনেছিলেন, যা তার দেহের মাপে যথেষ্ট ছোট ছিল। তখন তানিয়া সেই পোশাকগুলো পরেনি, কিন্তু রবিবার আমি যখন আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসে আমি দেখলাম যে তানিয়া সেই ছোট পোশাক পরে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার চোখ অবাক হয়ে গিয়েছিল, কারণ সে তার বাবার সামনে ছোট পোশাক পরে হাঁটছিল। বাবা যেভাবে তাকে দেখছিলেন সেটা দেখে আমি সাথে সাথেই তানিয়ার হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে গেলাম এবং বললাম, তানিয়া, এখন তুমি আর ছোট নেই, একবার নিজেকে আয়নায় দেখো। বাবার সামনে এমন ছোট পোশাক পরে ঘুরে বেড়ানো ঠিক নয়। তানিয়া আমার কথাগুলো শান্তভাবে শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। তখন হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ধাক্কা দিয়েছে। ঘুম ভেঙে দেখি পাশে তানিয়া নেই। আমি তাকিয়ে দেখলাম সে ঘর থেকে বাইরে যাচ্ছিল। আমি তার পেছনে পেছনে গেলাম এবং দেখলাম সে বাবার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে ডাকলাম, তানিয়া, এত রাতে কোথায় যাচ্ছ? কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিল না। এমনকি আমার দিকে তাকালো না। আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং তখন বুঝলাম তানিয়া আসলে ঘুমের মধ্যে হাঁটছিল। পরের দিন সকালে আমি তাকে জিজ্ঞেস করলাম, তানিয়া, তোমার কি ঘুমের মধ্যে হাঁটার সমস্যা আছে? সে বলল, আমারও ঠিক জানা নেই, আমি রাতে ঘুমের মধ্যে হাঁটি, কিন্তু কিছুই মনে থাকে না। আমরা যখন কথা বলছিলাম তখন আমার স্বামীর ফোন এলো। তিনি কয়েক দিনের মধ্যে আমাকে নিয়ে যেতে আসবেন বলে জানালেন। তানিয়া এই কথোপকথন শুনে আমাকে যেতে দিতে একদম রাজি ছিল না। ঠিক সেই মুহূর্তে দাদু সেখানে এসে হাজির হলেন। ৭ বছর বয়স হলেও দাদু এখনও বেশ শক্তিশালী ছিলেন। আমাদের কথাবার্তা অনেকেই শুনছিল। দাদু তানিয়াকে বললেন, তুমি শ্বশুরবাড়িতে থাকতে চাও না, কিন্তু তোমার বড় বোন তোমার মতো নয়। তার অনেক দায়িত্ব আছে। বাপের বাড়ি মেয়েদের জন্য অল্প সময়ের জায়গা। তাকে তার দায়িত্ব পালন করতে হবে, তাকে বাধা দিও না। দাদু তানিয়ার কাঁধে হাত রেখে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ তানিয়া দাদুর হাত ঝেড়ে ফেলল এবং বলল, আমাকে অযথা উপদেশ দেবেন না, সে আমার বোন, তার সাথে কি কথা বলতে হবে সেটা আমি নিজেই দেখে নেব। আপনি নিজের বিষয়টা দেখুন। তানিয়ার এমন অদ্ভুত আচরণ আমারও ভালো লাগেনি। কয়েকদিন পর আমার স্বামী আমাকে নিতে আমার বাপের বাড়িতে এলো। তানিয়া তার জামাইয়ের কাছে কিছুদিনের জন্য বাড়িতে থাকার জেদ ধরল। আমার স্বামীও তানিয়ার জেদ দেখে রাজি হয়ে গেলেন। আমার স্বামী আমাকে বলল, প্রিয়া, তুমি গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে আছো, এই সময়ে তোমার বোনের সাথে অনেক কিছু ঘটেছে। তুমি একবারও তার সাথে এ বিষয়ে কথা বলেছ? আমি বললাম, এ নিয়ে কথা বলার কি আছে? যা হচ্ছে সবই সে নিজের ইচ্ছেতে করছে। আমার কথা শুনে স্বামী শুধু মাথা নাড়ল, কিছু বলল না। সেদিন রাতে আমরা একসাথে ঘুমাতে গেলাম, আর তানিয়া তার বাবার ঘরে ঘুমাচ্ছিল। পরের দিন আমরা সবাই ছোট্ট একটি ট্রিপে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। সকালে উঠে দেখলাম তানিয়া বাবার ঘর থেকে বের হয়নি। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তানিয়া কোথায়? বাবা বলল, বাড়ির মধ্যেই কোথাও আছে। তাকে খুঁজতে খুঁজতে আমি ছাদে গেলাম। সেখানে দেখলাম তানিয়া এক কোণে বসে কাঁদছে এবং বারবার তার পেট চেপে ধরছে। আমি বললাম, তানিয়া, তোমার কি পেট ব্যথা করছে? তুমি এখানে একা বসে আছো কেন? সে কোনো উত্তর দিতে চাচ্ছিল না। আমি আবার বললাম, তানিয়া, তুমি তো তোমার জামাইকে এখানে থাকার জন্য জেদ করেছিলে। তোমার জামাই পুরো ট্রিপের আয়োজন করেছে। আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, আর তুমি এখানে কাঁদছ। ঠিক করে বলো, কি হয়েছে তোমার? আমি যখন কথা বলছিলাম হঠাৎ তানিয়া আমাকে জড়িয়ে ধরে আরও জোরে কাঁদতে শুরু করল। সে বলল, দিদি, আমি কোথাও যেতে চাই না, তুমি বাবাকে নিয়ে যাও। আজ আমি আমার স্বামীকে ভীষণ মিস করছি। তানিয়া হঠাৎ করে তার স্বামীকে কেন এত মনে পড়ছে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি তানিয়ার কথা কিছুতেই বুঝতে পারছিলাম না, তাই তাকে ঘরে নিয়ে এলাম।
ঘরে এসে সে নিজের ঘরে ঢুকে চুপচাপ হয়ে গেল। তখন আমি বাবাকে বললাম, তানিয়ার শরীর হয়তো ভালো নেই, কাল তাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। বাবা সেদিন ছুটিতে ছিলেন, কিন্তু হঠাৎ মনে পড়ল জরুরি কিছু কাজ বাকি আছে। তিনি বললেন, তোমরা ঘুরতে যাও, আমি কাজে যাচ্ছি। বাবার আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। তিনি বাড়িতে থাকার কথা বলেছিলেন, অথচ এখন কাজের অজুহাত দিচ্ছেন। তানিয়া বলল, আমি যতই অসুস্থ থাকি, তোমাদের সাথে বাইরে যাব। আমি জানতাম তার শরীর ভালো নেই, তাই বললাম, আজ তুমি বিশ্রাম করো, কাল আমরা বাইরে যাব। পরে বাবা আর তানিয়া আমাদের সাথে বাইরে গেলেন না, কিন্তু আমি আর আমার স্বামী ঘোরার পরিকল্পনা বাতিল না করেই বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় তানিয়া স্বামীকে নিয়ে বাড়ি ফিরে দেখি, তানিয়ার ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। তার সেই আওয়াজ শুনে আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম। আমরা দৌড়ে তার ঘরের কাছে গেলাম, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমার স্বামী দরজাটা ভেঙে ফেলল, আর ভেতরে যা দেখলাম তা দেখে আমরা যা দেখলাম তাতে আমরা গভীরভাবে বিচলিত হয়ে পড়েছিলাম। আমার 17 বছরের বোন তানিয়া এমন একজন বৃদ্ধের সাথে ছিল, যার আচরণ একেবারেই অনুচিত ও অপ্রত্যাশিত ছিল। সেই দৃশ্য দেখে আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি সেই ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। যখন আমরা বাড়ি থেকে বাইরে ছিলাম, তখন শুধু বাবা আর তানিয়া ছিল ঘরে। কিন্তু যেটা ঘটছিল তার কেন্দ্রে ছিল এক প্রবীণ ব্যক্তি, যিনি প্রায় 60 বছরের। আমি বাবার ঘরে গিয়ে দেখি তিনি সম্পূর্ণভাবে অচেতন অবস্থায় পড়ে আছেন। ঠিক সেই মুহূর্তে তানিয়া আমার কাছে ছুটে এসে জড়িয়ে ধরে। আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, তানিয়া, আসলে কি ঘটছে? এই ব্যক্তি কি তোমার সাথে এর আগেও এমন কিছু করেছে? তানিয়া চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ দিদি, দাদু অনেকবার আমার প্রতি অন্যায় আচরণ করেছে। এমনকি গতকাল রাতেও তার আচরণ খুবই খারাপ ছিল। দাদু বাবাকে কিছু টাকা ঋণ দিয়েছিলেন, কারণ বাবার বাজে অভ্যাসের জন্য আমাদের বাড়িটা প্রায় বিক্রি হওয়ার পথে ছিল। তখন দাদু আমাদের সাহায্য করেছিলেন। বাবা সেই ঋণ শোধ করতে না পারলে হয়তো আইনগত সমস্যায় পড়ে যেতেন। সে সময় আমি ভেবেছিলাম দাদু একজন ভালো মানুষ, কিন্তু পরে বুঝতে পারলাম তার আসল চেহারা অন্যরকম। দাদু প্রায়ই বাড়িতে এসে বাবার সাথে মদ খেতেন, আর বাবা ঘুমিয়ে পড়লে আমাকে অত্যাচার করতেন। গতকালও একইভাবে আমাকে হুমকি দিয়ে বললেন, কাউকে বললে বাবাকে জেলে পাঠাবেন। এতদিন এসব সহ্য করেছি, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি আমাকে সবসময় ভুল বুঝেছ, কখনো পাশে দাঁড়াওনি। বাবাকেও কিছু বলতে পারিনি, কারণ তিনি বারবার মদের মধ্যে ডুবে যেতেন। বাবাও সবসময় আমার সাথে রাগ করতেন, আর আমি কিছুই করতে পারতাম না। বিয়ের পরও সেই বৃদ্ধ লোকটার কথা মনে পড়ত, যা আমাকে কষ্ট দিত। এজন্য রাতে ঘুমের মধ্যে অজান্তেই কিছু বলতাম, কখনো বাবার নামও বেরিয়ে আসত। আমার স্বামীও আমাকে বুঝতে পারেননি। বিয়ের দুদিন পরই আমাকে বাপের বাড়ি রেখে চলে যান। তানিয়ার কথা শুনে আমার চোখে জল এলো। তার স্বামী ও দুলাভাইও কাঁদছিলেন। আমি তাকে না বুঝেই সবসময় রাগ দেখিয়েছি, বড় বোন হিসেবে আমার দায়িত্ব পালন করিনি। আমি তানিয়ার কাছে ক্ষমা চাইলাম। বাবা যখন সব জানলেন, তখন নিজেকে দোষী ভাবতে লাগলেন। মদের নেশায় তিনি আমাদের পরিবারকে বিপদে ফেলেছিলেন। আমি তানিয়াকে কিছুদিন নিজের কাছে রাখলাম, তার মানসিক অবস্থার উন্নতি হল। 18 বছর বয়সে তার স্বামী আবার তাকে বাড়ি নিয়ে গেল। অতীত মেনে নিলেও তানিয়ার সহ্য করা কষ্টের পূরণ আমাদের কারও পক্ষে সম্ভব ছিল না। আমরা সেই বৃদ্ধ লোকটাকে পুলিশের হাতে তুলে দিলাম, এবং সে শাস্তি পেল, যা তার প্রাপ্ত ছিল। বন্ধুরা, বাচ্চাদের যত্ন ও ভালোবাসা গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই মিলে নিয়মিত কথা বলা ও নজর রাখা উচিত, যাতে তারা সুখী থাকে এবং কোনো চাপের মধ্যে না থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।